রোহিঙ্গাদের নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছেন পূর্বে এবং গত 2 বছর আগে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে ইতিমধ্যে, সব মিলিয়ে প্রায় 11 লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী মায়ানমারের আরাকান থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এবং গত 2 বছর আগে যখন তারা বাংলাদেশে আসে তখন মানুষের মনে তাদের জন্য যেই ভালোবাসা ছিল, যে মমত্ব ছিল, সেটি আমি নিজের চোখে দেখেছিলাম। এবং তখনকার যেই মানুষের চিন্তা ভাবনা 2 বছর পরে এসে সেটি সম্পূর্ণই বিপরীত মেরুতে অবস্থান করছে। আর এটি প্রমাণিত হয়েছে গত 25 অক্টোবর রোহিঙ্গাদের 2 বছর পূর্তি একটি প্রোগ্রাম ছিল, সেখানে অসংখ্য রোহিঙ্গারা উপস্থিত ছিলেন। কুতুব পালংয়ে যেটি হয়েছিল, কক্সবাজারের কুতুব পালং, আপনারা অনেকেই ছিলেন। সেখানে তারা সরকারের অনুমতি নিয়ে এবং কিছু বেসরকারি এনজিও সংস্থার অর্থায়নে এই সভাটি করেছিলেন। এবং সেই সভাকে ঘিরে সামাজিক গণমাধ্যমে অনেক অবান্তর তথ্য এসেছে, অনেক নেগেটিভ তথ্য এসেছে। এবং বাংলাদেশে জানেন যে অসংখ্য পত্রিকা রয়েছে, আন্ডারগ্রাউন্ডে থাকে যারা, যেটাকে আমরা বলি চটি পত্রিকা, এই ধরনের ভুয়া অনলাইন লিঙ্কগুলোর পাশাপাশি সামাজিক গণমাধ্যমে কিছু মানুষ দেখলাম যে অসত্য কিছু তথ্য নিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এবং ব্যাপারটা এরকম হচ্ছে যে রোহিঙ্গা বাংলাদেশে কেন আশ্রয় নিয়েছে, কেন তারা নিপীড়িত, এইগুলো আর বিপরীতে তারাই যেন এখন আসামি হয়ে দাঁড়িয়েছে। আর রোহিঙ্গাদের যারা মর্মান্তিকভাবে হত্যা, নির্যাতন, ধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, দেশান্তরী করা যারা করেছেন তাদের কথা সবাই বলল যে গত 2 বছরে এমন কি ঘটেছে যার কারণে রোহিঙ্গাদের প্রতি মানুষের এই মেন্টাল চেঞ্জ হয়ে গেল, মানসিক চিন্তা ভাবনা যে গত 2 বছরে চেঞ্জ হয়ে গেল, এর পেছনে আসলে কি কারণ, এটি নিয়ে আসলে আজকে আমি কথা বলতে চাচ্ছি। আমার কথা যারা নিয়মিত মাঝে মধ্যে শুনেন তাদের আশা করছি এখান থেকে কোনো দ্বিমত যদি আপনারা হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সটে কোনো ভিডিও তৈরি করলে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার জন্য। প্রথমেই বলে নিই, রোহিঙ্গারা নিপীড়িত, তাদের প্রতি যে সহমর্মিতা আমার ছিল সেটি এখনও আমার আছে। আমি এখনও মনে করি যে তাদের প্রতি ন্যায় বিচার পৃথিবীর কেউ করছে না, যার ফলে তারা এই যে আমি যখন ভিডিওটি শ্যুট করছি তখন বাইরে প্রচণ্ড রৌদ, গুমট পরিবেশ, যদি বিদ্যুৎ না থাকে আপনি 1 মিনিটেই ভিজে যাবেন ঘামিয়ে। এবং সেই তীব্র গরমে তারা থাকতেছেন পাহাড়ের উপরে, যেখানে আশেপাশে গাছপালা নেই, এবং একটি মাথার উপর থেকে মনে হয় 8-10 ফিট উপরে তাদের তাঁবু, সেখান দিয়ে বাতাস প্রবেশ করে না। তাদের মোটামুটি একটি অস্বস্তিকর, অশান্তিকর পরিবেশ। আমি 4-5 বার গিয়ে দেখে এসেছি, সুতরাং আমি এটা বুঝতে পেরেছি। তো এতক্ষণে অনেকেই আমার প্রতি বিরক্ত হয়ে গেছেন, এই ভিডিওটি অনেকেই স্কিপ করেও হয়তো চলে গিয়েছেন যে আমি কেন রোহিঙ্গাদের পক্ষে পজিটিভ কথা বলছি। এর কারণ হচ্ছে যে আমি মনে করি রোহিঙ্গারা এখনো নিপীড়িত, তবে কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো নিয়ে 25শে অক্টোবরের রোহিঙ্গাদের যেই একটি সোসাইটি অনুষ্ঠানটির আয়োজন করেন, আরাকান সোসাইটি মেবি, তো তারা কেন আসলে এই প্রোগ্রামটি করেছিল এবং সেখানে মিস্টার ট্রাম্পের সাথে দেখা করে আসা এক ভদ্রলোকের বক্তৃতা দেওয়ার কথাও শোনা যাচ্ছে। এবং সেটি নিয়ে খোঁজ করে যেটি জানা গিয়েছে যে তিনিও সেখানে বক্তৃতা দিয়েছেন। এই রোহিঙ্গার যেটি নিয়ে আসলে কথা বলা হচ্ছে, সেই সমাবেশে তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলেনি, কিন্তু তারা বাংলাদেশে থাকবার একটি কথা তাদের এখানে উঠে এসেছে। সেই কথাটি আমি যদি বলি, তারা দাবি করেছেন যে আগে তাদের যে প্রত্যাবর্ষণ, তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য কথা বলা হচ্ছে, সেখানে তাদের প্রতি যারা জুলুম করেছে তাদের কোনো বিচার হয়েছে কিনা, বা তারা সেখানে তাদের নিজের ভিটে মাটিতে ফিরে যেতে পারবে কিনা, সেই বিষয়টি জানতে চেয়েছেন। এবং রোহিঙ্গারা তাদের যে নাগরিক অধিকার, মিয়ানমারে তাদের যে আরাকান রাজ্যে যে নাগরিক অধিকার ছিল সেটি কেন ফেরত পাচ্ছেন না, বা সেটি ফেরত পাবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে তারা ওই সমাবেশে কথা বলেছেন। এবং তারা জেনেছেন যে তাদের সেখানে নিয়ে
এখন বাংলাদেশে যেভাবে আছে এভাবেই নাকি তাদের রাখা হবে। তখন তারা বলেছেন যদি ওখানে গিয়েও নিজের দেশে গিয়েও যদি এরকম ক্যাম্পে আমাদের জীবনযাপন করতে হয় তাহলে আমরা তো বেটার বাংলাদেশেই কেন না থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন বাংলাদেশে থাকতে চাচ্ছেন, কারণ হচ্ছে যদি ক্যাম্পে থাকে সেখানে অমানবিক ব্যাপার থাকে, মানুষের যে মৌলিক অধিকার সেগুলো সেখানে থাকবে না। তারা বাংলাদেশে থাকার কারণে বিভিন্ন এনজিও এখানে তাদের অর্থ সহায়তা দিচ্ছে, খাবার সহায়তা দিচ্ছে, স্বাস্থ্যসেবা দিচ্ছে। এইটা মিয়ানমারে গেলে মিয়ানমারের যেই নাগরিকত্ব যেহেতু নাই এবং মিয়ানমারের যেই সামরিক এবং সেনা শাসিত সরকার, তারা সেখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে অনেক সাংবাদিককে তারা নির্যাতন করেছেন, তাদের দেশে প্রবেশ করতে দেননি, গ্রেপ্তার করেছেন। তো এখানে গিয়ে তাদের কথা কিন্তু কেউ তুলে ধরবে না, এই আশঙ্কা থেকে হয়তো তারা এই কথাটি বলেছেন। তবে আমি মনে করি অবশ্যই সম্ভব হলে আজকেই রোহিঙ্গাদের তার নিজের দেশে ফেরত পাঠানো দরকার, কারণ এই দেশটা আমাদের, এই দেশে প্রচুর মানুষ রয়েছে, অনেক মানুষ রয়েছে, তাদের নিজেদেরই থাকার জায়গা নেই। আর কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি এলাকা, সেই এলাকায় মানুষ দেশ বিদেশ থেকে অনেক পর্যটক। কক্সবাজারের যে জীব বৈচিত্র্য, কক্সবাজারের যে এনভায়রনমেন্ট, সেটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেবার কারণে। কারণ হচ্ছে যে তারা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেটি ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা নিজেরাও বিব্রত বোধ করছেন। এবং আপনারা দেখেছেন যে সম্প্রতি রোহিঙ্গাদের বেশ কিছু ঘটনা পত্রিকায় এসেছে, যদিও সেটি অনেক অংশেই ফুলিয়ে ফেপে এসেছে, যাই হোক। তো সেখানে তাদের সন্ত্রাস করার, তাদের ক্রাইম করার এরকম অনেক নিউজ তৈরি হচ্ছে। এবং রোহিঙ্গারা যে সবাই ভালো সেটি কখনোই কেউ বলবে না। পৃথিবীতে কোনো জাতি, বর্ণ, গোষ্ঠী বা কোনো দেশের নাগরিক সবাই ভালো এটি কেউ দাবি করবে না, সেখানে খারাপ লোক অবশ্যই আছে। আর যেহেতু রোহিঙ্গাদের একটি অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, তারা খারাপ সময় পার করছে, তারা মেন্টালিটি তাদের সব সময় চলে থাকতে পারে। তারা যেহেতু শিক্ষার সুযোগ পাচ্ছে না, তারা যেহেতু কাজ করার সুযোগ পাচ্ছে না, তাদের মধ্যে অপরাধ প্রবণতাকে যে কেউ চাইলে তাদের মোটিভেশন করে যে কোনো ক্রাইম তাদের দিয়ে করিয়ে ফেলতে পারে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যুবলীগের একজন নেতাকে পিটিয়ে, কুপিয়ে এবং গুলি করে মেরে ফেলার অভিযোগ তোলা হয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীদের, রোহিঙ্গাদের মধ্যে যে সন্ত্রাসী এসে এরকম একটি গোষ্ঠীর বিরুদ্ধে। যদিও পরবর্তীতে কথিত ক্রস ফায়ার বা পুলিশ হেফাজতে তাদের বা বন্দুক যুদ্ধে এরকম মেবি কোনো নিউজ পড়েছিলাম, তাদের মধ্যে দুজন মারা গিয়েছেন, বা রোহিঙ্গাদের মধ্যে দুজন মারা গিয়েছেন। তো এরকম একটি ক্রাইম হবার পরে যখন তারা সমাবেশ করলো, তারপরে আরেকজন স্থানীয় যে সরকার দলীয় নেতা, তার নিজের একটি প্রভাব আছে, তার প্রতি মানুষের ভালোবাসা আছে হয়তো, তো যার ফলে কিন্তু ওইখানকার মানুষ এমনিতেই বিরক্ত ছিল, তারা আরো বেশি বিরক্ত হয়ে গেছেন। এবং এই যে বিপুল সংখ্যক এনজিও বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তারা সেখানে কাজ করছেন, তাদের আসলে টার্গেটটা কি, এই বিষয়টি নিয়েও আসলে আমি একটু চিন্তা ভাবনা করলাম। সেখানে আমার কাছে যেটি মনে হয়েছে, ওখানে যারা কাজ করেন বিভিন্ন এনজিওতে, তারা চান যে রোহিঙ্গারা এখানে থাকুক, কারণ হচ্ছে ভালো স্যালারি পাচ্ছেন তারা এবং বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করতে পারছেন এনজিওগুলো। আপনারা অনেকেই হয়তো বলবেন যে তোমার এই কথাগুলো ঠিক না, তারা তো আসলে দাতব্য সংস্থা। তবে মনে রাখবেন তারা নিজের পকেট থেকে ওখানে কিন্তু ত্রাণ দিয়ে আসছেন না, বা তারা নিজেরা এরকম কোনো কলকারখানা নাই এনজিওদের যে তারা তাদের উৎপাদন করে কোনো কিছু লাভ হলো সবটা রোহিঙ্গাদের দিল। অ্যাকচুয়ালি হচ্ছে তারাও বিভিন্ন জায়গা থেকে অর্থ কালেক্ট করে, সেই অর্থের কিছুটা রোহিঙ্গারা পেয়ে থাকেন। এবং তাদের যেই এনজিও কর্মীরা আছে তাদের সবাই যে ভালো উদ্দেশ্যে কাজ করে সেটিও কিন্তু প্রশ্নবিদ্ধ, কারণ অনেক সময় অনেক এনজিওর বিরুদ্ধেও সরকারি যে গোয়েন্দা সংস্থা আছে, আমাদের সরকারি যেই বাহিনী আছে, তারা কিন্তু অভিযোগ তুলেছেন। এবং রোহিঙ্গাদের মধ্যে থেকেও অনেক এনজিওর বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে বিভিন্ন সময়। তো এই যে রোহিঙ্গারা বাংলাদেশে এসে গত 2 বছর এই দেশে আশ্রয় নিয়েছেন, এই দেশে থাকছেন, এই দেশে মলমূত্র ত্যাগ করছেন, এই দেশের আবহাওয়া, প্রকৃতি সবকিছু তারা উপভোগ করছেন, কিন্তু এই থাকাটা তাদের আসলে কত দীর্ঘ হবে, কতদিন তারা বাংলাদেশে থাকবেন এবং কতদিন তাদের এই যে বয়ে নেওয়া এটি বাংলাদেশ পারবে, এই প্রশ্নটি কিন্তু এখন সরাসরি সামনে চলে এসেছে। এবং অনেকেই নাগরিকদের মধ্যে, বিশেষ করে যারা একসময় তাদের ত্রাণ দিয়েছেন, সাহায্য করছেন, তারাই এখন উল্টো রোহিঙ্গাদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন। এবং কেন এই সমস্ত হচ্ছে, এই বিষয়টি নিয়ে সরকারকেও দেখলাম
যে মেবি ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি এটি নিয়ে খেলছে বা খেলার চেষ্টা করছে, এরকম একটি কথা বলেছেন মানুষজন, আমি দেখলাম। তো এই কথা থেকেও কিন্তু মানুষজন বিভ্রান্ত হচ্ছে, অর্থাৎ সব কিছুতেই বিরোধী দলকে জড়িয়ে ফেলার বা সব কিছু নিয়ে রাজনীতি করার এই যে প্রবণতা, এটি দিয়ে আসলে ঘটনার যেই মূল শেকড় সেদিকে কিন্তু না গিয়ে বরং এটিকে দায় সরা গোছের কথাবার্তা বলছেন। এগুলো থেকে আসলে ভালো কোনো ফলাফল বয়ে আসবে না বলে জনগণ মনে করে। তো জনগণের এখন প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ 2 বছরে আসলে কি হলো। আমরা দেখেছি যে 2018 সালে 3বার তাদের ফেরত পাঠানোর কথা বলা হচ্ছিল, কিন্তু রোহিঙ্গারা রাজি হচ্ছিলেন না। কারণ হচ্ছে এই যে 3বার তারা উদ্যোগ নিচ্ছেন, এর একবারেও আসলে ক্লিয়ার হচ্ছিল না যে আসলে রোহিঙ্গাদের যে তারা নিচ্ছে 10 জন বা 10,000 না, মেবি 3,000 বা 300 পরিবার নিচ্ছে, এরা আসলে কোথায় থাকবে? এরা কি নিজের ভিটায় যেতে পারবে? অর্থাৎ এরা যে সহি সালামতে ওই দেশে এসে পৌঁছাবে, সেই মেসেজটা যতক্ষণ না রোহিঙ্গারা পাচ্ছেন ততক্ষণ তারা ওখানে যাবে না। এখন আপনি বলতে পারেন যে কেন তারা যাবে না, তাদের যেতে হবে। এখন রোহিঙ্গারা কি মনে করছে, আমি কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু সেই দেশে যেতে চায়, তারা সেই দেশে গিয়ে আবার আগের মতো কাজকর্ম করে খেতে চায়, কিন্তু তারা জীবনের নিরাপত্তাটা চাচ্ছে, তাদের নাগরিক অধিকারটা চাচ্ছে। সেটি যতক্ষণ আমরা দিতে না পারবো, আমাদের সমাজ বা আমাদের যে আন্তর্জাতিক রাজনীতিবিদরা আছেন, যারা সমাজের পৃথিবী যারা শাসন করেন, সেই সমস্ত রাষ্ট্রগুলি যতক্ষণ না রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করবার জন্য মিয়ানমারকে বাধ্য করতে পারবেন, ততদিন আগে কিন্তু রোহিঙ্গারা মনে করেন, আমার কাছে কয়েকজন বলেছিল ওই সময়, যে সেখানে যাওয়ার আত্মহত্যা করা একই অবস্থা হতে পারে। অর্থাৎ রোহিঙ্গারা সেখানে গিয়ে কি করবে? এখন এই যে একটি প্রশ্ন, রোহিঙ্গারা সেখানে গিয়ে কি করবে, কি খাবে বা তাদের জীবনযাপন কি হবে, সেই দায় কেন বাংলাদেশের উপর বর্তাবে? এখন বাংলাদেশের নাগরিকদের যে অধিকার আছে তার উপরে কেন ভাগ দিতে হবে রোহিঙ্গাদের? এই বিষয়টা নিয়ে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, এবং আমার কাছেও একই প্রশ্ন, রোহিঙ্গারা কেন রোহিঙ্গারা হলো? এর এই যে মিয়ানমার সরকার, মিয়ানমার কি অনেক বড় কোনো রাষ্ট্র, অনেক তাদের কি সামরিক শক্তি আছে, বা তারা কি পৃথিবীর পরাক্রমশালী কোনো রাষ্ট্র কিনা? তারা কিন্তু না, তারা কিন্তু খুব ছোট একটি রাষ্ট্র। কেন তারা এত সাহস পাচ্ছে? এই বিষয়টা যদি নিয়ে আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে মূলত চীন, ইন্ডিয়া সহ আমেরিকা, এরা সবাই আসলে মিয়ানমারকে মদত দিচ্ছে যে রোহিঙ্গাদের উপর অত্যাচার করো, রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আনার কোনো দরকার নেই। এবং তারা কি করছে, তারা আমাদের দেশে সফর করে সেখানে গিয়ে রোহিঙ্গাদের সাথে দেখা করছে, একটা ওরা কি বলে যে একটা ফটো সেশন করছে, তারপরে তারা চলে যাচ্ছে। এর ফলে বা পৃথিবীর কোনো রাষ্ট্রকে আমি দেখলাম না যে তারা রোহিঙ্গাদের ব্যাপারে একটা আন্তরিক সিদ্ধান্ত নেবে, রোহিঙ্গাদের পক্ষে কথা বলবে, এইগুলো নেই। এখন আমাদের আসলে কি করা উচিত? আমাদের সরকারের উচিত মিয়ানমার সরকারকে চাপ দেওয়া, একই সঙ্গে মিয়ানমারকে যারা মদত দিচ্ছে তাদের চিহ্নিত করে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে প্রেশার কিভাবে ক্রিয়েট করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করা। আজকে জাতিগতভাবে আমরা যদি রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলি, রোহিঙ্গারা যদি আমাদের বিরুদ্ধে কথা বলে, বা আমাদের মানুষরা যদি ধরেন অনেক মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে রোহিঙ্গাদের আক্রমণ করতে গেলেন, আবার রোহিঙ্গারা একজন বাঙালি পেল, তার প্রতি চড়া হলো, এই যে একটি বিশৃঙ্খলা হতে পারে, সেই বিষয়টা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। কারণ ওরা কিন্তু 11 লক্ষাধিক মানুষ অল্প একটি জায়গার মধ্যে আছে, তাদের কিন্তু নিয়ন্ত্রণ করা এখন গেল, ভবিষ্যতে কতদিন যাবে সেটি কিন্তু একটি টাফ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের যারা সরকার আছেন তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন। একই সঙ্গে মানবিক বিবেচনা বোধও যেন আমাদের থাকে, আমরা যেন একজনের অন্যায়ের জন্য 10 জনকে ঘৃণা না করি, 10 জনকে গালি না দিই। আমাদের সমাজে একজন অন্যায় করে সেজন্য কিন্তু আমরা পুরো সমাজকে দোষারোপ করি না। তো তদ্রূপ একজন রোহিঙ্গা যদি কোথাও চুরি করতে গিয়ে ধরা খায়, ডাকাতি করতে বা ইয়াবা সেল করতে গিয়ে ধরা খায়, তাহলে তার জন্য যেন আমরা সকল রোহিঙ্গাকে গালি না দিই। মনে করতে হবে যাতে আমরা তাদের ভালোবেসে এখানে আশ্রয় দিয়েছি, সেই ভালোবাসার মর্যাদা তাদেরও রাখার দরকার রয়েছে, আমাদেরও রাখার দরকার রয়েছে। এবং একই সঙ্গে বিভিন্ন এনজিও সংস্থা, বিভিন্ন যারা সমাজে কথাবার্তা বলছেন, তাদের বলবো যে একটু বিবেচনা প্রসূত কথাবার্তা বলবেন। মানুষকে আঘাত করে মানুষের মনে কারো বিরুদ্ধে ঘৃণার চর্চা না করে ভালোবাসার চর্চাটা চালিয়ে যেতে হবে। একই সঙ্গে নিপীড়িত রোহিঙ্গা মুসলিম যারা আছেন তারা তাদের দেশে শান্তিতে ফিরে যেতে পারুক, সেই উদ্যোগ নেওয়ার জন্য আন্তর্জাতিক এবং দেশীয় ক্ষমতাধর এনজিও হতে শুরু করে সকল মানুষের কাছে দাবি রইল। আশা করছি এই বিষয়টা নিয়ে সবাই সোচ্চার হবেন, মানুষের পক্ষে কাজ করবার চেষ্টা করবেন।
এতক্ষণ যারা আমার এই কথাগুলো শুনেছেন ধৈর্য ধরে, তাদের সবাইকে জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। আশা করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, যদি না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অনেক শুভকামনা সবার জন্য। খুদা হাফেজ।